উৎপাদন বাড়াতে কৃষি উপকরণ সহজলভ্য করবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। উদ্ভাবনী ফসল চাষে আধুনিক গবেষণা কেন্দ্র করার পরিকল্পনা। সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের 12 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। সাময়িক স্থগিত এনসিপির মুনিরা শারমিনের প্রার্থিতা। গেল 24 ঘণ্টায় হামে আরও 5 শিশুর মৃত্যু। টিকার পর্যাপ্ত মজুত রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংকট উত্তরণে সহায়তার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের। এবং খরতাপে পুড়ছে দেশ। চলমান দাবদাহ আরও 3 দিন অব্যাহতের পূর্বাভাস। হিটস্ট্রোক এড়াতে পর্যাপ্ত পানি পানের পরামর্শ আবহাওয়াবিদদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। দুর্যোগ সংকটে উৎপাদন ধরে রাখতে জলবায়ু বান্ধব স্মার্ট কৃষি বাস্তবায়নের কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সমতা, ন্যায্যতা ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কৃষি, স্বাস্থ্য, শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনা হবে। হাম নির্মূলে 2 কোটি শিশুকে ভ্যাকসিনের আওতায় আনার কথাও বলেন সংসদ নেতা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জুলাই মাস থেকে শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার। শুরুতে প্রাথমিকের 1 লাখ শিক্ষার্থী এই সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সকালে সচিবালয় সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এদিকে জুন থেকে জাপানের টোকিওতে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। খাদ্য সংস্থানের পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য আরেক দুশ্চিন্তা সন্তানদের শিক্ষা ব্যয় মেটানো। বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রতি উপজেলায় 2টি করে স্কুল এই কর্মসূচির আওতায় আসবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব ইনশাআল্লাহ। জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমরা দ্বিতীয়ত দেশীয় পণ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব। মেড ইন বাংলাদেশ স্লোগান বাংলাদেশ থেকে সারা বিশ্বে পৌঁছে দেব, যার কারণে আমাদের ইলেকশন স্লোগানও ছিল সবার আগে বাংলাদেশ। এবং তৃতীয়ত, আমরা যে পরিবেশ বান্ধবভাবে রাষ্ট্রকে সাজাতে চাই, যেখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিসিগুলো হবে, সেটিকে বাস্তবায়ন করব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সব শিক্ষার্থীর পোশাক হবে একই ডিজাইনে। এর মাধ্যমে পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। আমাদের কোমলমতি শিশুরা এটার একটা লার্নিং শুরু হয় এখান থেকে। এই পাটজাত পণ্য দ্রব্য এগুলো ব্যবহারে মানুষকে উৎসাহিত করা, এই জন্য আমরা এই জুটের ব্যাগগুলো। পাট শিল্প জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। এদিকে 14টি বিমান ও কিছু উড়োজাহাজ লিজ নেয়ার বিষয়ে বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনবো। আর আমরা ইতিমধ্যেই কথা বলছি এদের সঙ্গে, এয়ারবাসের সঙ্গে মিক্সড ফ্লাইট করার চিন্তা করছি। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলি নতুন বিমান, এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি। সে বিষয়েও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কিভাবে লিজ করব, এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। কয়েকটি উড়োজাহাজ লিজ নিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনার কথাও বলেন তিনি। লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো 2-3 মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটেবল করার জন্য আমরা চেষ্টা করছি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ফিরে যাচ্ছে মনিরুল ইসলামের প্রতিবেদনটিতে। ষড়ঋতুর এই বদ্বীপে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি মৃত্তিকা আর লাঙল, কিন্তু বৈশ্বিক জলবায়ুর রুদ্রমূর্তিতে সেই চিরায়ত কৃষি হুমকির মুখে। এই সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী পরিকল্পনা নিয়েছে সরকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশের সেই ভীষণই তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিদীর্ণ মাঠে প্রাণের সঞ্চার করতে 20,000 কিলোমিটার খাল খনন আর আধুনিক যন্ত্রপাতির সমারোহে সূচিত হচ্ছে নীরব বিপ্লব। জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিয়েও উৎপাদন অব্যাহত রাখতে চালু হচ্ছে স্মার্ট কৃষি ব্যবস্থাপনা। এজন্য কৃষি উপকরণ সহজলভ্য করার কথা বলেন সংসদ নেতা। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। চিকিৎসা খাতকেও আধুনিক করার কথা বলেন তিনি। এর অংশ হিসেবে স্থানীয় সরকারের 200 বহুতল ভবন দ্রুতই স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে। মাননীয় স্পিকার, হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। হাম নির্মূলে তুলে ধরেন নানান পরিকল্পনা। নেত্রকোনা 2 আগামী অর্থবছর থেকেই প্রাথমিকে 2 লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটজাত ব্যাগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। সোনার বাংলার ইস্তেহার রচনায় সবাইকে ন্যায় ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সমৃদ্ধশীল মর্যাদাশীল বাংলাদেশ গঠন করার এবং সেটির জন্যই বাংলাদেশের মানুষ এই ম্যানিফেস্টো গ্রহণ করেছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত ধান, চাল সংগ্রহ করা হবে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, চলতি বোরো মৌসুমে 36 টাকা কেজি করে 5 লাখ টন ধান কেনা হবে আর 49 টাকা কেজি করে কেনা হবে 12 লাখ টন সিদ্ধ চাল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সোনালী ধানের ঢেউ, প্রতিটি দানায় লুকিয়ে আছে স্বপ্ন। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘাম ঝরিয়ে স্বপ্ন বুনছেন কৃষক। কয়েকদিন পরেই শুরু ধান কাটা, ঘরে উঠবে সোনালী ফসল। এই ফসল ঘিরেই কৃষকের আশা, পরিবারের সচ্ছলতা আসবে, হাসি ফুটবে ঘরে ঘরে। তবে স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে বাস্তবতার হিসেবও। এর মধ্যেই ধান ও চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বড় মৌসুম শুরুর আগেই ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চলতি 2026 সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লক্ষ মেট্রিক টন। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। মন্ত্রী জানান, গমের উৎপাদন 8 থেকে 10 লাখ মেট্রিক টন হলেও মোট চাহিদা প্রায় 80 লাখ টন। ফলে অধিকাংশ গমই আমদানির উপর নির্ভরশীল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ মেট্রিক টন গম আমদানির জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে মোট চাহিদা গমের 80 লক্ষ মেট্রিক টন। অভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিলে এই প্রায় 70-72 লক্ষ মেট্রিক টনই উৎপাদন নির্ভর। এর মধ্যে সরকার 8 লক্ষ মেট্রিক টনের মতো আমদানি করে, সেটা G2GU করে এবং কোনো সময় ওপেন টেন্ডার মেথডেও করে ওটিএম ভিত্তিতে। অন্যদিকে চালের উৎপাদন ও চাহিদার সমান থাকায় বড় কোনো ঘাটতি নেই বলে জানানো হয়েছে। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত মজুদ রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে 11 দলীয় জোটের 12 প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে নিসি। তবে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে। জোটের মুখপাত্র এহসানুল মাহবুব জোবায়ের এ বিষয়ে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এম আর আসাদের রিপোর্ট। নির্বাচন ভবনে বুধবার দুপুর 2টায় শুরু হয় 11 দলীয় জোটের মনোনয়নপত্র যাচাই বাছাই। রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন এ কার্যক্রম পরিচালনা করেন। প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জামায়াত নেতৃবৃন্দ। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া নথি যাচাই করা হয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানের অনাপত্তির পর 11 দলীয় জোটের 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। শামসুন নাহার বেগম, মিসেস মার্দিয়া মমতাজ, মিসেস রোকেয়া বেগম, মিসেস মাহমুদা আলম মিতু, মিসেস তাসমিয়া প্রধান, মিসেস মাহবুবা হাকিম, এগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিনের মনোনয়ন সরকারি চাকরি সংক্রান্ত জটিলতা উল্লেখ করে স্থগিত করা হয়। প্রয়োজনীয় কাগজ জমা দিতে সময় দেওয়া হয় বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি, এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর 12 জ এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর মুখপাত্র জানান, এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে জোট। যে ডকুমেন্টেশনটা প্রডিউস করবেন সেটা থেকে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে আর কি, তখন আমরা ফাইনাল কথা বলতে পারবো। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লেও কাটছে না সংকট। পাম্পে দীর্ঘ লাইন ও সরবরাহ ঘাটতি আগের মতোই আছে। অবৈধ মজুদ, পাম্প মালিকদের রেশনিং এবং চাহিদার তুলনায় কম সরবরাহের কারণেই এই ভোগান্তি অব্যাহত রয়েছে। এমদাদুল হক খানের রিপোর্ট। দাম বাড়লেও কাটছে না জ্বালানির সংকট। এখনও পাম্পগুলোতে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তেল না থাকায় রাজধানীর অনেক পাম্প বন্ধ থাকলেও গাড়ি নিয়ে অপেক্ষা করছেন চালকরা। রাজধানীর রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় সেখানে তেল নেই, সাইনবোর্ড লাগানো। অনেকে তেলের আশায় অপেক্ষা করছেন, কেউ কেউ আবার তেল না পেয়েই ফিরে যাচ্ছেন। গ্রাহকরা বলছেন দাম বাড়লেও ভোগান্তি কমছে না। তেল সরকার রেশনিং পদ্ধতিতে দিচ্ছে, কিন্তু আমরা আসলে কখন দিবে পেট্রোল পাম্পগুলো সঠিকভাবে বলছে না যে দিবে। আমরা এসে দেখি যে অক্টেন নেই, জিজ্ঞেস করলে বলে সন্ধ্যায় যোগাযোগ করেন। আমরা তো তেল পাচ্ছি না। সকালে মিনিমাম 3টা পাম্পে আমি গেছিলাম তেলের জন্য, কোথাও তেল নাই। এই বিএপি গাড়ি ফুল লোড তেল পায়, অথচ আমাদের এই গাড়ি 2000 থেকে 3000 টাকার উপর আমরা তেল পাই না। প্রয়োজনে আরো দাম বাড়িয়ে ভোগান্তি কমানোর দাবি তাদের। টাকা লাগলে আরো দিব। আমাদের এই যে আমাদের একটা ভোগান্তি, এই যে ঠাড়া ভরা রোদের ভিতরে অনেক ভোগান্তি আমাদের। এই ভোগান্তিটা জানি সরকারের কাছে একটা আবেদন, এই ভোগান্তিটা আমাদেরকে করবেন না। তেল যদি না থাকে একবারে দিয়ে মিয়া শেষ করে দেন। তেল নাই, পাবলিককে কিভাবে দিব আমরা? সরকার 120 টাকা থেকে তেলের লিটার পার লিটার 140 টাকা করেছে, মানে 1 লাফে 20 টাকা সরকার বেশি করেছে। আমরা বলতে চাই যে 120 টাকা বেশি করার পরেও আমরা সিরিয়ালে থাকতে হচ্ছে। এই আপনার এত রোদ্রে টেম্পারেচারে মানে একদম হট দেখতেছেন, পুরো গামায় অস্থির হয়ে গেছে। অনেকে অভিযোগ করেন পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করে বাইরে বেশি দামে বিক্রি করছেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তেলের সংকট আরো বেশি। তেল অবশ্যই আছে, সব এগুলো রাজনীতি আর কিছু না। রাজধানীর সব পাম্পে একযোগে তেল দিলে ভোগান্তি থাকবে না বলে জানান তারা। সব পাম্পে যদি একসাথে তেল দেয় তাহলে সংকটটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, কিন্তু সব পাম্পে তেল দিচ্ছে না। মেন প্রবলেমটা এই জায়গায়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বাড়তি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগে 2 ব্যবসায়ীকে 2.25 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সদর উপজেলার হিজুলি বাজারে নিশাদ এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা 140 লিটার পেট্রোল জব্দ করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে 25,000 এবং মিলন এন্টারপ্রাইজকে 1,50,000 টাকা জরিমানা সহ মোট 1,75,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে কোনো সমস্যা হবে না, বরং মামলার মৌলিক বিষয়ে গতিশীলতা আসবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এদিকে অবিলম্বে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কাল পতাকা মিছিলের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। অন্যদিকে টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 3 নম্বর সাক্ষী জেরা শেষ হয়েছে। মুদাসসির আলীর প্রতিবেদন। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সপ্তাহে 2 দিন ভার্চুয়ালি কোর্টের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতি বুধ ও বৃহস্পতিবার অনলাইনে চলবে বিচারিক কার্যক্রম। বুধবার নিজ কার্যালয়ে অনলাইনে যুক্ত থেকে কাজ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, অনলাইনে মামলার কার্যক্রম গতিশীল রয়েছে, এতে কোনো সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল। আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। জ্বালানি সংকট এড়াতে যে পদক্ষেপ আদালতের ক্ষেত্রে নেওয়া হয়েছে তা সাময়িক বলে জানান তিনি। এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। তবে এর ঘোর বিরোধিতা করেছেন আইনজীবীদের একাংশ। তাদের দাবি, বিচারিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে এটি এক ধরনের অন্তরায় হবে। বুধ এবং বৃহস্পতিবার 2 দিন সাধারণত মামলা আমাদের এখানে শুনানির জন্য থাকে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্য উপাত্ত লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 3 নম্বর সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেষ হয় এই জেরা। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 4 মে ধার্য করেন ট্রাইব্যুনাল। তার কথা মতে মোদি বিরোধী একটা পোস্টের কারণে তা আমি প্রশ্ন করেছি, মোদি এসেছিল 2021 সালে, আর আপনি আটক হয়েছেন 2020 সালের 1 মার্চ। এর মানে পোস্টটি আগেই দেওয়া হয়েছে। তাহলে মোদি 1 বছর আগে তো এটার কোনো অ্যাক্টিভিটি না, আপনি কিসের উপরে ভিত্তি করে আপনি দিয়েছেন? এর কোনো সদুত্তর নাই। একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বাড়িয়ে 22 জুন ধার্য করা হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1229 জন। এদিকে চীন বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক নিয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। এই সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতিতে কারিগরি সহায়তার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে হামের সংক্রমণের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ মেলে 27,164 জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 17,998 জন। এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 190 শিশুর। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানালেন, হাম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। আগামী 6 মাসের টিকা মজুদ আছে। রাজধানীর শাহবাগে চীন বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের 6 মাসের স্টক আছে। all 9 ভ্যাকসিন উই হ্যাভ এট আওয়ার হ্যান্ড, ইনক্লুডিং যক্ষ্মা, বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, লোকবল সংকট নিরসনে শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। উপজেলা পর্যায়ে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য থাকবে 10 জন সশস্ত্র আনসার। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে দেখবেন আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও উয়েং বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতিতে সার্বিক কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। চলমান দাবদাহ আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 100% থাকায় অনুভূত তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি।
তাই গরমের সুরক্ষায় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ মেনে চলার তাগিদ আবহাওয়াবিদদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। ইট, কাঠ, পাথরে বদ্ধ হয়ে পড়েছে নিঃশ্বাস, হারিয়ে যাচ্ছে সবুজ। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। আশপাশের শহরের তুলনায় ন্যূনতম 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকে রাজধানীতে। গরমে অবস্থা খারাপ হয়ে যায়, মানুষ সিকও হয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম। আগের থেকে অনেক গরম পড়ে গেছে। আগে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সময় হলেও এখন তা দীর্ঘায়িত হচ্ছে। ঢাকা সহ দেশের অন্তত 13 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে করে জীবন জীবিকা নিয়ে বিপর্যস্ত শ্রমজীবী মানুষ। ইনকামও কম আছে, রাস্তায় লোকজনও কম, খালি ঘুরে বেড়াতেছে গরম। এক জায়গায় বসে থাকলে আরো বেশি গরম লাগতেছে। এই বুড়োদের লোকজন গাড়ি উড়ে না তো, হঠাৎ 2-4টা উড়ে কামাই টামাই হয় না। এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশিই থাকে এই অঞ্চলে। মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ চলছে। এটা আজকে এবং আগামীকাল এরা এই তাপদাহ থাকবে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আজ আগামীকাল আরো কিছু এলাকায় বিস্তার লাভ করবে। এক্ষেত্রে হয়তো ওইরকম সিভিয়ার তাপদাহ আসবে না, এটা মৃদু থেকে মাঝারির ভিতরে থাকার সম্ভাবনা আছে। তাই হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে দিনের বেলা কড়া রোদের মধ্যে বেশি সময় না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের। বেলা 11টা থেকে 4টা পর্যন্ত প্রখর সূর্যের আলোর মধ্যে আমরা অতি সাবধানতার সাথে যাতে তারা ছায়াযুক্ত স্থানে কাজ করে এবং প্রান্তিক পর্যায়ে যারা আমাদের কৃষক ভাইরা, আমাদের লবণ চাষিরা, আমাদের মৎস্যজীবীরা এবং শ্রম বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে বা রিক্সা পুলার, তারা যাতে ছাতা ব্যবহার করে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করে, সিনথেটিক জামা কাপড় না পরে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে মোট 6 থেকে 8টি তাপপ্রবাহ হতে পারে এবং 3 থেকে 4টি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়াবিদদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় দায়ের করা মামলার দায় স্বীকার করেছেন নিহতের ভাগ্নে সবুজ ও ভগ্নিপতি। মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় এই হত্যা মামলার দায় করেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আসামিরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিদিন $50 কোটি ক্ষতির মুখে পড়ছে ইরান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে চায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সব ধরনের অবরোধ তুলে নিলে আলোচনায় বসার কথা জানিয়েছে ইরান। অন্যদিকে আইআরজিসি অনুমতি না পেয়ে হরমুজ প্রণালী পাড়ি দিতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। Right now, that water is functionally হরমুজ প্রণালী অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দেশটি প্রতিদিন প্রায় $50 কোটি হারাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইরানের আয়ের প্রধান উৎস বন্ধ করে দিয়েছে। ইরান প্রকাশ্যে প্রণালী বন্ধ রাখার কথা বললেও বাস্তবে এটি দ্রুত খুলে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র তেহরানের উপর থেকে সব ধরনের অবরোধ তুলে নিলে ইরান পরবর্তী আলোচনায় বসবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ এরাভানি। আইআরজিসির অনুমতি না পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার রাতে এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদকে জাহাজটি হরমুজ প্রণালী নিরাপদে পার হতে সহায়তার অনুরোধ করেছেন। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকা ইরানের রাষ্ট্রদূত নিজেও বলেছেন। মূলত এ কারণেই ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। উৎপাদন বাড়াতে কৃষি উপকরণ সহজলভ্য করবে সরকার, সংসদের প্রধানমন্ত্রী। উদ্ভাবনী ফসল চাষে আধুনিক গবেষণা কেন্দ্র করার পরিকল্পনা। সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের 12 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। সাময়িক স্থগিত এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা।
গেল 24 ঘন্টায় হামে আরও 5 শিশুর মৃত্যু। টিকা পর্যাপ্ত মজুত রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংকট উত্তরণে সহায়তার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের। এবং খরতাপে পুড়ছে দেশ, চলমান দাবদাহ আরও 3 দিন অব্যাহতের পূর্বাভাস। হিট স্ট্রোক এড়াতে পর্যাপ্ত পানি পানের পরামর্শ আবহাওয়াবিদদের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।